মর্নিং। আজকে আমাদের শিলংয়ের ফার্স্ট ডে। তো আমরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালের ব্রেকফাস্ট করে রেডি হয়ে গেছি। তো এখন আমরা যাব চেরাপুঞ্জির উদ্দেশ্যে। তো যেতে যেতে যে স্পটগুলো আমাদের পড়বে সেগুলো আমরা অবশ্যই দেখতে তবে চেরাপুঞ্জি হোটেলে গিয়ে উঠবো। তো সেগুলো তোমাদের সঙ্গে আজকে তাহলে শেয়ার করব। চলো তাহলে চেরাপুঞ্জির দিকে যাওয়া যাক, আর আমাদের স্পটগুলো যেগুলো আমরা দেখতে পাবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ব্যাগপত্র রেডি, আমরা এখনই হোটেলটা ছাড়ছি। তো আমরা যেই গেস্ট হাউসে ছিলাম সেই গেস্ট হাউসের সকালবেলার ভিউটা তোমাদের দেখাই। কালকে তোমাদের রাতের ভিউটা দেখিয়েছি। আর ওই যে সামনে পাহাড়, এই গেস্ট হাউস থেকে দারুণ পাহাড়ের একটা ভিউ পাওয়া যাবে। এঞ্জেল গেস্ট হাউস ওখানে লেখা আছে। সামনে পাহাড়, রাতের বেলায় পাহাড়টাকে দারুণ লাগে দেখতে, একদম তারার মতো ঝিকিমিকি করে আলোগুলো। এই দেখো, ও যে আমাদের গাড়ি দাঁড়িয়ে। চলো তাহলে গাড়ির দিকে যাওয়া যাক। আমরা এখন যাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির দিকে। তো পাশেই রয়েছে হোমস্টে, এই গেস্ট হাউসের থেকে পাশেই, হেঁটেই যাওয়া যেত, কিন্তু সকালবেলা আমাদের টাইম হয়নি, সে কারণে আমরা এখন গাড়িতে করে যাচ্ছি। প্রথমে আমরা যাব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আমরা সকলেই জানি ওনার বাড়ি জোড়াসাঁকোয়, কিন্তু এই সুন্দর মেঘালয়েও যে ওনার এত বড় প্রপার্টি আছে, সত্যি বলতে তা আজ আমি জানতে পারলাম। আমাদের গেস্ট হাউসের সামনেই আছে এই বাংলো, আর এর ঠিক কিছু দূরেই আরেকটি প্রপার্টি আছে, ওখানেও আমরা যাব। এখানে কোনো এন্ট্রি ফি লাগে না, গেট নিজেরাই খুলে ঢুকে পড়লাম কম্পাউন্ডারের মধ্যে। শিলং মানে শেষের কবিতা। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতে যাওয়ার পন্থী। বাড়িতে ঢোকার মুখেই বসানো আছে স্মারক। এই যে সেই স্মারক, দেখুন এই স্মারকে উল্লেখ আছে 1923 সালে এপ্রিল থেকে জুন পর্যন্ত এখানে ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। 1919 সালের অক্টোবরে শিলং গিয়ে রিলবংয়ের শিরোনি নয়াঞ্জলির তীরে কিরণচন্দ্র দের ব্রুকসাইড বাংলোর উঠেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ওখানেও আমরা যাব, তবে 1923 সালে 4 বছর পর ফের শিলংয়ে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর উঠেছিলেন রিলবংয়ের জিতভূমিতে। আর আমরা এখন সেই জিতভূমি বাংলোর সামনেই রয়েছি। এখানে বসেই রবীন্দ্রনাথ লিখেছিলেন শেষের কবিতা। তাছাড়া এখানে থেকেই লিখেছিলেন রক্তকরবী, শিলংয়ের চিঠি প্রভৃতি। তবে এখন আর সেই জিতভূমি অক্ষত নেই, মালিকানা বদলেছে, বাড়ির আদলও বদলেছে। তবে বাংলোটি বেশ সুন্দর, সামনে আছে বাগান, বেশ যত্নতেই আছে এই বাংলো এবং কবিগুরু স্মৃতি। বেশ সুন্দর গাছগাছালি দিয়ে সুন্দর সাজানো। ওই পেছনে দেখতে পাচ্ছ পাহাড়। গেস্ট হাউস থেকে একদম অল্প ডিস্টেন্সে এটা। বেশ দারুণ জায়গাটা, দেখতে কত ভালো লাগছে। এটা প্রাইভেট প্রপার্টি, আই থিঙ্ক ঢোকার কোনো অনুমতি নেই। এখানে দেখো কত সুন্দর ফুল গাছ।
কিছুটা সময় এখানে কাটিয়ে এবার আমরা চললাম সেই ব্রুকসাইড বাংলোর উদ্দেশ্যে। মেঘালয় বিধানসভা ভবনের পাশেই এই ব্রুকসাইড বাংলো, এখন রবীন্দ্রনাথ ঠাকুরের আর্ট গ্যালারি। এখানে ঢোকার মুখেই রাস্তার দুধারে দেবদারু গাছ রয়েছে, যা সেই রবীন্দ্রনাথের সময়কালের। এখানে এই আর্ট গ্যালারির সামনে রয়েছে কবিগুরুর একটি পূর্ণাবয়ব মূর্তি, দেখলেই শ্রদ্ধায় মাথা নিচু হয়ে আসে। এই মূর্তিটি মেঘালয় সরকার 2011 সালে বানিয়েছিল। এই হলো কবিগুরুর ব্রুকসাইড বাংলো, আর এই দিকে যে বিশাল বড় বাংলোটি দেখতে পাচ্ছেন, এটি হলো লেজিসলেটিভ অ্যাসেম্বলির বাড়ি। গ্যালারির ভেতরে কবিগুরু রবীন্দ্রনাথের খাট, বিছানা, ব্যবহৃত চেয়ার টেবিল, ফায়ারপ্লেস, অসংখ্য ছবি, শেষের কবিতার পাণ্ডুলিপি প্রভৃতি আছে। কিন্তু দুঃখের বিষয়, আমরা একটু সকালেই চলে এসেছি, তাই এখানকার কেয়ারটেকার এখনো এসে পৌঁছায়নি। ফলে এই সব কিছু না দেখেই আমাদের ফিরে যেতে হবে। আমরা যখন এইসব স্থানে গিয়েছিলাম, শুধু দেখলাম আমরাই ছিলাম। এইসব স্থানে পর্যটকদের সেরকম ভিড় নেই। তবে এখানে এসে আমার যা মনে হলো, ট্যুরিস্টদের মধ্যে এই জায়গার অ্যাকনলেজমেন্ট সেরকম নেই, আর ট্রাভেল এজেন্সিরাও ওনাদের প্যাকেজের মধ্যে এইসব স্থানগুলো রাখে না। তবে আলাদা করে রিকোয়েস্ট করলে ওনারা নিয়ে যাবেন। আমাদের ড্রাইভার দাদা প্রদীপ বাবু কিন্তু খুব ভালো লোক ছিলেন। উনি আমাদের নিজে থেকে এইসব স্থানে নিয়ে গিয়েছিলেন। 10টার সময় এই আর্ট গ্যালারি খোলে, তো এখন বন্ধ আছে। 10টা বাজে, 10টা এখনও বাজেওনি, 10 মিনিট বাকি। তার জন্য আমরা ভেতরে প্রবেশ করতে পারলাম না। দেখা যাক, যদি আমরা এই নেক্সট ডে শিলংয়ে আবার আসবো আরেকদিন, তখন যদি চেষ্টা করি তাহলে হয়তো হতে পারে। তো সবই টাইমিংয়ের ব্যাপার। তো এখানে ভেতরে আপনাদেরকে কিছু দেখাতে পারলাম না। যাওয়া যাক চেরাপুঞ্জির দিকে। এবার আমরা যেতে চলেছি শিলং পিকে। এটি শিলং ভিউ পয়েন্ট নামেও পরিচিত। এটি শিলংয়ের সবচাইতে উঁচু স্থান। রাস্তায় যেতে যেতে লক্ষ্য করলাম দুধারের চেরি ফুল গাছ। অসাধারণ লাগছে শহরটিকে দেখতে। পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট, চারিপাশে সবুজ গাছ, মাঝে মাঝে চেরি ফুল আর নীল আকাশ, সত্যি অপূর্ব। সমুদ্রপৃষ্ঠ থেকে শিলং পিকের হাইট প্রায় 6433 ফিট, আর এই এরিয়াটি সেনাবাহিনীর আন্ডারে, তাই এখানে আইডেন্টি কার্ড অবশ্যই নিয়ে যাবেন। আমাদের গাড়ি ভিউ পয়েন্ট থেকে বেশ কিছুটা দূরে দাঁড় করিয়ে দিল। ড্রাইভার দাদা বলল এবার এখান থেকে লোকাল ট্যাক্সি ভাড়া করতে হবে, তাই করলাম। টিকিট কাউন্টার 200 টাকার বিনিময়ে আমাদের পিকে ছেড়ে দিয়ে আসবে এখানকার ট্যাক্সি। অবশ্য পরে নিয়েও আসবে, তাই আর দেরি না করে উঠে পড়লাম এদের এখানকার লোকাল ট্যাক্সিতে। এই গাড়িটা নিলাম। এই গাড়ি করে এবার ভিউ পয়েন্টের দিকে যাবো। এখানকার আই থিঙ্ক রুলস এটাই যে এখানে নিজেদের প্রাইভেট গাড়ি অ্যালাউ করে না, এখান থেকে আলাদা করে গাড়ি বুক করে তারপর কিছুদূর গিয়ে পড়বে চেকপোস্ট। এখানে চেকিং হবার পর তবেই ভেতরে এন্ট্রি।
কিন্তু এখানে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। গাড়ি পার্কিং এরিয়া থেকে দেখে মনে হলো 2 থেকে 2.5 কিলোমিটার হবে এর ডিস্টেন্স। পিক ভিউ পয়েন্টে চলে এসেছি। তো এই দেখো, চলো তোমাদেরকে এই জায়গাটা দেখাই। খুব সুন্দর জায়গা, এখান থেকে পুরো শিলংটাকে মানে দেখা যায়। তো এখানে মানে ড্রেসও পাওয়া যায়, এখানকার যে ড্রেস সেই ড্রেসও পাওয়া যায় ভাড়া 100 টাকার বিনিময়ে। তো সেগুলো পরে সবাই ফটো তোলে। তো আমি আর পরলাম না, মেয়েকে পরিয়েছি। আর এখানে কিছু দোকানপাটও রয়েছে, আর যেখান থেকে তোমরা বাড়ির জন্য কিছু নিয়েও যেতে পারো। তো চলো তোমাদেরকে এই স্থানটা দেখাই। এই দেখো, এখানে সব দোকানপাটগুলো রয়েছে, এখান থেকে তোমরা বাড়ির জন্য কিছু কিনেও নিয়ে যেতে পারো, বিভিন্ন রকমের শীতের পোশাক। আর এখানে খাবারের দোকান রয়েছে পরপর। এই রাস্তাটা দিয়ে আমরা আসলাম, এদিকে গাড়িগুলো পার্ক করা আছে, এই গাড়িতে করে আমরা আবার ব্যাক করব। এখানে রয়েছে টয়লেটের ব্যবস্থা, এখানে 2টো ওয়াচ টাওয়ার রয়েছে, এদিকে একটা ওয়াচ টাওয়ার আর ওইদিকে একটা ওয়াচ টাওয়ার। চলো তাহলে সামনের দিকে গিয়ে তোমাদের পুরো শিলং শহরটাকে দেখাই। এই দেখো, এখানে সবাই সেজে রয়েছে। চলো ওয়াচ টাওয়ারটাতে ওঠা যায়। এই দুটি ওয়াচ টাওয়ার থেকে পুরো শিলং শহরটির সুন্দর প্যানোরামিক ভিউ পাওয়া যায়। এই শহরটির চারিপাশের পাহাড় যা ব্রিটিশদের স্কটল্যান্ডের কথা মনে করিয়ে দিয়েছিল, তাই ব্রিটিশরা এটিকে প্রাচ্যের স্কটল্যান্ড হিসেবে উল্লেখ করে। 1972 সালের আগে শিলং অবিভক্ত আসামের রাজধানী ছিল, কিন্তু 21শে জানুয়ারি 1972 সালে মেঘালয় নতুন রাজ্য তৈরি হয় এবং শিলং মেঘালয়ের রাজধানী নামে পরিচিতি পায়। এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে আরভিকে এখানকার লোকাল খাসি ড্রেস পরানো হলো।
শিলং পিক পয়েন্ট দেখা হয়ে গেছে। এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়বো এলিফ্যান্ট ফলসের দিকে এবং এয়ারফোর্স ভিউ পয়েন্টের দিকে। চলো তাহলে গাড়িতে ওঠা যাক। বেশ কিছুটা সময় এখানে কাটিয়ে কিছু ফটোশ্যুট করে এবার আমরা বেরিয়ে পড়লাম এয়ারফোর্স মিউজিয়ামের দিকে। তবে এখন এই পর্যন্তই থাক। এর পরের ভিডিওতে শিলংয়ের আরও বেশ কিছু স্থানের ভিডিও নিয়ে আবারও ফিরে আসতে চলেছে আপনাদের কাছে। তাহলে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যদি আমার এই চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অল করে দেবেন, যাতে সবার আগে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নিয়ে আসবো খুবই তাড়াতাড়ি আরেকটি নতুন ভিডিও। টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।